প্রোস্টেট ক্যান্সার বিশ্বব্যাপী পুরুষদের দ্বিতীয় সর্বাধিক ক্যান্সার এবং বাংলাদেশেও কিন্তু এর প্রাদুর্ভাব বাড়ছে। ধারণা করা হচ্ছে যে সচেতনতার অভাবেই অনেক দেরিতে এই প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ ক্যান্সার রিসার্চ এবং হসপিটালের তথ্য মতে হসপিটাল ভিত্তিক রেজিস্ট্রিতে দেখা যায় যে বাংলাদেশি পুরুষদের এই প্রোস্টেট ক্যান্সার সর্বোচ্চ যে ক্যান্সারগুলো রয়েছে, অর্থাৎ যে 10টি ক্যান্সার রয়েছে তার মধ্যে কিন্তু এই প্রোস্টেট ক্যান্সার রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এখন টিভির নিয়মিত আয়োজন হেলথ কেয়ার অনকোলজি প্রেজেন্স আরগনিকেতনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পুরুষের স্বাস্থ্য, প্রোস্টেট গ্ল্যান্ড এবং প্রোস্টেট ক্যান্সার। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, TMSS ক্যান্সার সেন্টার, বগুড়া। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পুরুষের স্বাস্থ্য, প্রোস্টেট গ্ল্যান্ড এবং প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেট গ্ল্যান্ড ফুলে গেছে বা বড় হয়ে গেছে বা প্রোস্টেটে ক্যান্সার হয়েছে, এই টার্মগুলো বা এই কথাগুলোই কিন্তু আমরা অনেক বেশি শুনে থাকি, কিন্তু অধিকাংশ জনসাধারণ কিন্তু আসলে জানে না যে প্রোস্টেট গ্ল্যান্ড কোথায় আছে, এটি আসলে পুরুষের স্বাস্থ্যের জন্য কতটা ভূমিকা পালন করে থাকে। একটু আপনার কাছে জানবো। প্রোস্টেট গ্ল্যান্ডটা আসলে এটি একটি অ্যাক্সেসরি সেক্স গ্ল্যান্ড, অর্থাৎ এটি কিন্তু আমাদের মানে যেই পুরুষের যে ফার্টিলিটি সেটার সাথে এটা ডাইরেক্টলি ইনভলভ না থাকলেও ইনডাইরেক্টলি এটি ইনভলভড, এবং সেটি এক ধরনের পিচ্ছিল রস তৈরি করে যেটি স্পার্মকে সার্ভাইভ করার জন্য যেটি হেল্পফুল আর কি। তো এই প্রোস্টেট গ্ল্যান্ডটা কোথায় রয়েছে? এটা আমাদের পুরুষের শরীরের মূত্রথলির নিচে এবং রেকটামের সামনে এটি রয়েছে, এবং এটা সাইজ যদি বলি আমি যে 4/3/2 এরকম একটি সাইজ, এবং ওয়ালনাট শেপড, উপরের দিকে ওয়েস শেপড আর নিচের দিকে একটু চোখা, মানে আমরা বলি বেজ উপরে আর হচ্ছে অ্যাপেক্সটা নিচে। তো এরকম আর কি একটি পজিশনে এটি রয়েছে, যেটি আমাদের পেলভিক ক্যাভিটির মধ্যে, যেটাকে আমরা বলি যে পেলভিক ক্যাভিটি মাইনর বা মানে ভিতরের দিকে আর কি, পেলভিক ক্যাভিটির নিচের দিকে এই প্রোস্টেট গ্ল্যান্ডটি অবস্থিত। আচ্ছা, এই যে প্রোস্টেট গ্ল্যান্ডের কথা আমরা বলছি, সাধারণত দেখা যায় যে কোনো না কোনো রোগের ক্ষেত্রে একটা স্পেসিফিক বয়স থাকে, সেই বয়সে সেই রোগটি হয়ে থাকে। প্রোস্টেট গ্ল্যান্ড জনিত যে সমস্যাগুলো সেগুলো আসলে কোন বয়স থেকে শুরু হয়? হ্যাঁ, এগুলো দেখা যায় যে 60 অ্যান্ড অ্যাবাভ এই বয়সে বেশি হয়, এবং আরও স্পেসিফিকভাবে যদি বলি যে এটা 70 এবং 80-র দশকে, অর্থাৎ 60 থেকে 80 বছর বয়সীদের মধ্যে বেশি হয়। তবে সাধারণত দেখা যায় যে 40 বছরের নিচে সাধারণত প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয় না। কিন্তু বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি শুধুমাত্র গ্লোবালি নয়, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, এখন কিন্তু কম বয়সীদের মধ্যে কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড রিলেটেড অনেক প্রবলেম দেখা যাচ্ছে। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? প্রোস্টেট গ্ল্যান্ডের তো অনেক প্রবলেমই থাকতে পারে। তো তার ভিতরে কিছু ক্রনিক প্রোস্টেটাইটিস ইনফেকশন থাকতে পারে, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, যেটা 40 ইয়ার্স থেকে সাধারণত বেশি দেখা যায়, কিন্তু প্রোস্টেট ক্যান্সার ম্যালিগনেন্সি যেটা, সেটা আরেকটু ওল্ড এজে হয়ে থাকে। তো এটার কারণ আসলে গবেষণার বিষয়, তবে সবচেয়ে বড় কারণ যদি বলি সেটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, যেটা শুধুমাত্র পুরুষদেরই থাকে। বাংলাদেশে আসলে এই প্রোস্টেট ক্যান্সারের হারটা কেমন, এবং গ্লোবাল পরিসংখ্যানের সাথে যদি আমরা তুলনা করি বাংলাদেশের পরিসংখ্যানটা, সেখানে আসলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমি তো বললাম যে বাংলাদেশে আসলে এরকম রিলায়েবল কোনো স্ট্যাটিস্টিক্স এখনও নাই, হয়তো ইনস্টিটিউশনাল বেসড হয়েছে, যেমন NICRIS বা জাতীয় ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টার, সেখানে একটা স্ট্যাটিস্টিক্স আছে। তো আপনি যেটা বললেন যে প্রথম 10 জনের মধ্যে 10টার মধ্যে একটা, যেটা গ্লোবাল আসলে টোটাল পপুলেশনকে সবসময় রিপ্রেজেন্ট করে না। তো যেটা হলো যে এটা যে বাড়ছে এ ব্যাপারে আমরা নিশ্চিত। যাদের পরিবারে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ একজন যদি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন, তাহলে তার 2-fold তার রিস্ক আর কি, তার রিস্ক 2 গুণ বেড়ে যায় প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার পুরুষ সদস্যের। আচ্ছা, যদি পরিবারে ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি রিলেটিভ মিলায় যদি 2 জন আক্রান্ত হন প্রোস্টেট ক্যান্সারে, তাহলে তার রিস্ক কিন্তু 9-fold বেড়ে যায়, 9 গুণ বেড়ে যায়। পরবর্তী যে জেনারেশন, তারা যেন এই ক্যান্সারটাকে প্রিভেন্ট করতে পারে, সেক্ষেত্রে কোন বয়স থেকে আসলে তাদেরকে স্ক্রিনিং এর আওতায় আসা উচিত? আমরা আসলে বলি যাদের পারিবারিক ইতিহাস রয়েছে তারা 40 ইয়ার্স থেকেই তারা প্রোস্টেট ক্যান্সারের স্ক্রিনিং করবে,
এবং প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং আমরা যেটা বলি যে প্রতি বছর সে একজন ফিজিক্যাল এক্সামিনেশন ইনক্লুডিং ডিআরই, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, তো এটা সহ সে একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবে। এবং এরপরে এছাড়াও তাকে প্রতি বছর পিএসএ টেস্ট, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এই টেস্টটি এখন জেলার শহরেও অ্যাভেলেবেল, তো এই পরীক্ষাটা সে করতে পারে। তাহলে সে আমরা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কতটুকু বা এটা আমরা আর্লি বুঝতে পারবো আর কি। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, যে কোনো ধরনের অসুখ বিসুখের ক্ষেত্রে আমরা কিন্তু একটু অবহেলা করে থাকি, এবং এই প্রোস্টেট গ্ল্যান্ড রিলেটেড যে প্রবলেমগুলো বা প্রোস্টেট ক্যান্সার যাদের হয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা একই ইতিহাস দেখেছি যে তারা আসলে শুরুতে সেটিকে আসলে খুব একটা আমলে নেয়নি। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের পুরুষদের আমরা দেখেছি যে এই যে প্রোস্টেট ক্যান্সারের যে স্ক্রিনিংটা, সেই স্ক্রিনিংটা তারা করছে না। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? এক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে কিছুটা সংকোচ বোধ কাজ করে থাকে। হ্যাঁ, আসলে কোনো ধরনের স্ক্রিনিংই আসলে আমরা ঠিকভাবে করতে চাই না। আমরা রোগ হলেও তো ডাক্তারের কাছে যেতে অনেক দেরি করি, অনেক ইয়ে করি। আর প্রোস্টেট ক্যান্সার তো খুবই, এটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কোনো সিমটম প্রডিউস করে না। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আমি বলি, এইটি যদি আপনার লোকালাইজড অবস্থায় যদি ধরা পড়ে তাহলে এটা কিন্তু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা 5 ইয়ার সার্ভাইভাল রেট মোর দ্যান 99%। এবং যদি এটা লোকালি অ্যাডভান্সডও থাকে, অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ড এবং তার সাথে সংযুক্ত সেমিনাল ভেসিকল বা ইজাকুলেটরি ডাক্ট, তো সেটাও যদি ইনভলভ থাকে তাও কিন্তু তার 5 ইয়ার সার্ভাইভাল রেট মোর দ্যান 99%। আচ্ছা, সে কিওর হতে পারে। কিন্তু যদি এটি যদি ছড়িয়ে যায়, শরীরের অন্যান্য অর্গানে যদি ছড়িয়ে যায়, তাহলে সেটা কিন্তু মাত্র 33%। আচ্ছা, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রাথমিক অবস্থায় যদি সেটি শনাক্ত হয় সেক্ষেত্রে একেবারেই নিরাময়যোগ্য। আমরা এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে প্রোস্টেট ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে সেক্ষেত্রে সেটি একেবারেই নিরাময়যোগ্য। একটু জানবো যে যখন ধরা পড়ে সেটি প্রাথমিক পর্যায়ে হোক, সেকেন্ড স্টেজ হোক, থার্ড স্টেজ হোক, ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কি? ধন্যবাদ। আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা তো পেশেন্ট স্পেসিফিক, ইন্ডিভিজুয়ালাইজড, এবং একই সাথে এটি তার ডিজিজ স্টেজ এবং গ্রেডের সাথে রিলেটেড। এই জন্য আসলে আমি যদি সবচেয়ে বড় ইয়েটাকে আমরা যদি স্টেজ ধরে যদি বলি যে লোকালাইজড যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হরমোন থেরাপি এবং সার্জারি অথবা রেডিওথেরাপির মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি। যদি লোকালি অ্যাডভান্সড থাকে তাহলে আমরা হরমোন থেরাপি এবং সার্জারি যদি পসিবল হয় করতে পারি, এবং রেডিওথেরাপিও লাগতে পারে। কিন্তু যদি ডিস্ট্যান্ট মেটাস্ট্যাটিক হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখা যায় যে হরমোন থেরাপি এটার উপরেই আমাদের ডিপেন্ড করতে হয় মূলত, এবং প্যালিয়েটিভ ইন্টেন্টে আমরা সেক্ষেত্রে রেডিওথেরাপিও দিতে পারি। এবং দেখা যায় যে প্রোস্টেট ক্যান্সার খুব বেশি বোনসে চলে যায়, মানে খুব দ্রুত। প্রোস্টেট গ্ল্যান্ডটা আমাদের মেরুদণ্ডের খুব কাছাকাছি, এবং সেখান থেকে একটি প্লেক্সাস রয়েছে যেটি আসলে লাম্বোস্যাক্রাল ভার্টিব্রার খুব কাছাকাছি, অর্থাৎ মেরুদণ্ডের যেই নিচের দিকের অংশের খুব কাছাকাছি, অর্থাৎ সেখান থেকে হাড়ের মধ্যে ছড়ানোর প্রবণতা খুবই বেশি থাকে। এবং আমরা দেখি অধিকাংশ প্রোস্টেট ক্যান্সার পেশেন্টই আসলে এই অবস্থায় আমাদের কাছে প্রেজেন্ট করে যে বোন হাড়ের মধ্যে চলে গেছে। সেক্ষেত্রে আমাদের বোন ডাইরেক্টেড থেরাপিও প্রয়োজন হয়। এবং একসময় দেখা যায় যে ট্রিটমেন্ট যখন হরমোন থেরাপি যখন আর রেসপন্স করে না, তখন সেক্ষেত্রে আমাদের কেমোথেরাপির দিকে চলে যেতে হয়। সেটাকে বলা হচ্ছে যে সিআরপিসি, ক্যাস্ট্রেকশন রেজিস্ট্যান্ট প্রোস্টেট ক্যান্সার। তো সেক্ষেত্রে আমরা কেমোথেরাপির দিকে যাই এবং অন্যান্য প্যালিয়েটিভ ম্যানেজমেন্টগুলো আমরা করতে থাকি। আচ্ছা, আমরা যেরকম জানি যে অনেক ক্যান্সারের ক্ষেত্রে সার্জারিটা প্রথমে করা হয়, তারপরে হচ্ছে কেমোথেরাপি, তারপরে তার পাশাপাশি হচ্ছে রেডিওথেরাপি দেওয়া হয়, এবং অনেক সময় দেখা যায় যে হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি তাদেরকে দেওয়া হয়ে থাকে। ইমিউনোথেরাপির ভূমিকাটা আসলে এখানে কতটুকু? প্রোস্টেট ক্যান্সারে আসলে ইমিউনোথেরাপির ভূমিকা খুব সিগনিফিক্যান্ট নয়। এখানে হরমোন থেরাপির ভূমিকাটা সবচেয়ে বেশি। আচ্ছা, কারণ প্রোস্টেট গ্ল্যান্ডটা আসলে নিয়ন্ত্রিত হয়, গ্ল্যান্ডটার প্রলিফারেশন হয়, এটা কিন্তু হরমোনের কারণে। এবং আমি যদি হরমোনাল পাথওয়েটা যদি বলি আপনাকে, পিটুইটারি থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, সেটি হচ্ছে হাইপোথ্যালামাস থেকে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, যেটা মাস্টার অফ গ্ল্যান্ড বলা হয়, সেই পিটুইটারি গ্ল্যান্ড শরীরের সমস্ত গ্ল্যান্ডগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে। তো সেই পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, সেখান থেকে গোনাডোট্রপিন
বা যেই হরমোন দুইটা হরমোন নিঃসরণ হয় যেটি টেস্টিসের উপরে কাজ করে, পুরুষের যেই প্রাইমারি সেক্সুয়াল প্রাইমারি অর্গান, তো সেখান থেকে এটা স্টিমুলেট করে, সেখান থেকে যেই অ্যান্ড্রোজেন টেস্টোস্টেরন সিক্রেশন হয়, তো সেটি আবার আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডের প্রোস্টেট এপিথেলিয়ামকে এটি আবার স্টিমুলেট করে এটাকে প্রলিফারেশন করার জন্য, এটার গ্রোথ অ্যান্ড প্রলিফারেশনটা বাড়িয়ে দেয়। তো এইভাবে আসলে এটা নিয়ন্ত্রিত হয়। তো এই পাথওয়েটাকে আমরা যদি ব্লক করতে পারি, এই পাথওয়েটাকে আমরা অ্যান্টি অ্যান্ড্রোজেন ড্রাগের মাধ্যমে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট এই ধরনের এই জাতীয় ড্রাগগুলোর মাধ্যমে আমরা যদি এই হাইপোথ্যালামো পিটুইটারি গোনাডাল অ্যাক্সিসকে আমরা যদি ব্লক করতে পারি, তাহলে মানে এটি সবচেয়ে কার্যকরীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। আচ্ছা, এই যে আপনি প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন ট্রিটমেন্টের কথা আপনি বলছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, অনেকে দেখা যায় যে ট্রিটমেন্ট নেওয়ার জন্য দেশের বাইরে চলে যাচ্ছে। সো এই ধরনের টার্গেটেড যে থেরাপিগুলো রয়েছে সেগুলো কি বাংলাদেশে করা সম্ভব সফলজনকভাবে? হচ্ছে তো, বাংলাদেশে তো প্রোস্টেট ক্যান্সারের সব ট্রিটমেন্টই হচ্ছে। তো প্রোস্টেট ক্যান্সারের ট্রিটমেন্টের মধ্যে আসলে বর্তমানে আসলে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নাই, সমস্ত কিছুই বাংলাদেশে হচ্ছে। যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রে তো আমরা জানি যে কিছু কিছু বিষয় ট্রিগার করে, যেমন হচ্ছে আনহেলদি ফুড হ্যাবিট, তারপর হচ্ছে ওবেসিটি, এবং যাদের স্লিপিং প্রবলেম যাদের রয়েছে, এবং সেই সাথে হচ্ছে যারা স্মোকিং করছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু যে কোনো ধরনের ক্যান্সারকে ট্রিগার করে থাকে। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও কি এগুলো ঝুঁকিপূর্ণ কোনো বিষয়ের মধ্যে পড়ে কিনা? হ্যাঁ, এইগুলো হচ্ছে মাইনর রিস্ক ফ্যাক্টরের মধ্যে রয়েছে। আমি যেগুলো বললাম এর আগে, সেগুলো হচ্ছে আসলে মেজর রিস্ক ফ্যাক্টর ছিল। তো মাইনর রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে যেমন আপনার ওবেসিটি, ফুড হ্যাবিটের মধ্যে যেমন দেখা যাচ্ছে যে ফ্যাটি ফুড, ফ্যাট রিচ ফুড, ফ্যাটি এবং কার্বোহাইড্রেট রিচ ফুডগুলো যদি খাওয়া হয়, কোলেস্টেরল জাতীয় খাবার যদি বেশি খাওয়া হয়, ফ্রেশ ফ্রুট ভেজিটেবল এগুলো যদি কম খাওয়া হয়, তাহলে যারা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, যারা ওভারওয়েট ওবেস এবং যারা স্মোকার, তাদের মধ্যে ঝুঁকিটা আরও বেশি। এবং আরেকটু সাথে সাথে উল্লেখ করতে চাই, যাদের এসটিডি আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তার কারণে হচ্ছে ক্রনিক প্রোস্টেটাইটিস হয়, এবং ক্রনিক প্রোস্টেটাইটিস থেকে একসময় প্রোস্টেট ক্যান্সার ডেভেলপ করতে পারে। তো তারাও এর ঝুঁকির মধ্যে রয়েছে। আপনি তো বলছিলেন যে মাইনর রিস্কের মধ্যে পড়ে আনহেলদি ফুড হ্যাবিট বা আনহেলদি লাইফস্টাইলগুলো, কিন্তু আমরা যতটুকু জানি কিছু রিসার্চ কিন্তু বলছে যে বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট বা গ্লোবালি যে ধরনের ক্যান্সারের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ওভারওয়েটের কারণে শুধুমাত্র দেখা যায় 2030 সাল নাগাদ 15 থেকে 20 গুণ কিন্তু ক্যান্সারের সংখ্যাটা বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তো আসলে সেটাকে আমরা মাইনরের মধ্যে আসলে ফেলতে পারি না। প্রোস্টেট ক্যান্সারটা আসলে আপনার এটা হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার। আমি শুধুমাত্র প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে কথাটা বললাম। হ্যাঁ, অনেক ক্যান্সারের ক্ষেত্রেই তো আসলে এটা একটা মেজর একটা ইস্যু, যে আমাদের লাইফস্টাইল, ফুড হ্যাবিট, এগুলো তো এই কারণেই তো আমাদের ক্যান্সারের রিস্কও অনেক বেড়ে গেছে, এবং অনেক মানুষ এখন আর্লি এজেই ওবেসিটি হচ্ছে, আর্লি এজেই লেট, মানে যেটা আমাদের 50-60 বছরে হওয়ার কথা, সেই ক্যান্সারগুলো দেখাচ্ছে এগিয়ে এসেছে। অন্য ক্যান্সারগুলোর ক্ষেত্রেও আমরা সেটা দেখতেছি। তো এটা তো আসলে অবশ্যই একটা রিস্ক ফ্যাক্টর আর কি, কনসার্নের বিষয়। জি, আমরা এই প্রোস্টেট ক্যান্সার নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে প্রোস্টেট ক্যান্সারের আসলে ঝুঁকি নিয়ে, যে কোন কোন বিষয়গুলো আসলে ট্রিগার করে প্রোস্টেট ক্যান্সার হবার ক্ষেত্রে। এখন একটু জানবো যে আপনি বলছেন যে প্রোস্টেট ক্যান্সার হবার ক্ষেত্রে লক্ষণগুলো খুব একটা প্রকাশ পায় না, তারপরে বেসিক কিছু নিশ্চয়ই লক্ষণ রয়েছে, সেগুলো একটু আপনার কাছে জানবো। হ্যাঁ, ধন্যবাদ। আমি প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ আসলে লেটলি প্রেজেন্ট করে। আমি এই লক্ষণ বলার আগে আমি আসলে প্রোস্টেটিক স্ট্রাকচার বলতে চাই, যে প্রোস্টেট যেই অর্গানটি, এটি হচ্ছে খুব বড় নয়, এর পেরিফেরাল জোনে 3টা জোন আছে। জোনে যদি ভাগ করি, পেরিফেরাল, ট্রানজিশনাল অ্যান্ড সেন্ট্রাল জোন। তো প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় 70% ক্ষেত্রেই এটি পেরিফেরাল জোনে হয়, অর্থাৎ গ্ল্যান্ডটি বাইরের সাইডে হয়। 20% ক্ষেত্রে ট্রানজিশনাল জোনে, এবং মাত্র 10% ক্ষেত্রে এটি হচ্ছে মিডিয়ান জোনে হয়। তো আমাদের যেই প্রোস্টেট ক্যান্সারের যেই লক্ষণগুলো, যেহেতু পেরিফেরাল জোনে হয়, সেহেতু এটা কম প্রকাশ পায়।
প্রাইমারি অবস্থায়, কিন্তু এটা যদি লোকালি অ্যাডভান্সড হয়, আস্তে আস্তে এটি যদি মিডিয়ান লোবের কাছাকাছি বা মাঝখানে দিকে চলে আসতে পারে, তাহলে সেক্ষেত্রে তখন লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিনড্রোমগুলো হয়। প্রস্রাব করে আসার পরও মনে হবে যে প্রস্রাব ক্লিয়ার হলো না, করে আসার পরও আবার ফোটাই ফোটাই পড়বে, প্রস্রাব হলে আটকে রাখা যাবে না, তো আবার মানে এরকম আর কি। এই যে সিমটমগুলো, এইগুলো লোকালি অ্যাডভান্সড অবস্থায় এটি হতে পারে, অথবা প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, 2 পা তার ফুলে যেতে পারে। তারপরে দেখা যায় যে লো ব্যাক পেইন তার হতে পারে। আর্লি অবস্থায় আমরা কিভাবে তাহলে করব, একটা মানুষকে শনাক্ত করব? সেক্ষেত্রে আমরা যাদের পারিবারিক ইতিহাস রয়েছে, আমরা যদি নিয়মিত স্ক্রিনিংয়ের মধ্যে থাকতে পারি, এবং এই স্ক্রিনিংয়ের কারণে আমরা যদি যারা উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে আমরা বায়োপসি টেস্ট করতে পারি। এটা ছাড়াও আরও পরীক্ষা নিরীক্ষা রয়েছে, যেমন আমরা সেটি লোকালি কতটুকু অ্যাডভান্সড হলো সেটা দেখার জন্য মাল্টিপ্যারামেট্রিক এমআরআই আমরা করতে পারি। এছাড়াও আরও বিভিন্ন অর্গান ফাংশন টেস্ট, ল্যাবরেটরি টেস্ট আমরা করতে পারি, পিএসএমএ পেট সিটি স্ক্যান আমরা করতে পারি, এবং যেখানে এই সুবিধা নেই সেখানে আমরা সিটি স্ক্যান বা এমআরআইয়ের মাধ্যমেই আমরা তার স্টেজিং ইভ্যালুয়েশনটা আমরা করতে পারি। আপনি যে প্রবলেমগুলোর কথা বলছিলেন, যে লক্ষণগুলোর কথা আপনি বলছিলেন, অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকে যে প্রোস্টেট গ্ল্যান্ডে যখন কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে পুরুষের প্রজননের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে কিনা বা প্রভাব ফেলতে পারে কিনা? আচ্ছা, ধন্যবাদ। পুরুষের প্রজননের ক্ষেত্রে আসলে প্রোস্টেট গ্ল্যান্ডের ভূমিকা সামান্যই। তো এখন বর্তমানে স্পার্ম প্রিজার্ভেশন ব্যাংক রয়েছে, তো আসলে প্রোস্টেট ক্যান্সার যদি প্রোস্টেট গ্ল্যান্ডে হয়, তার টেস্টিস যদি অক্ষত থাকে, তাহলে কিন্তু তিনি করতে পারবেন, তিনি ফার্টাইল। কিন্তু আমরা কিছু হরমোনাল থেরাপি দেই বা ক্যাস্ট্রেকশন করি, যেটা মেডিকেল ক্যাস্ট্রেকশন করা যায়, সার্জিক্যাল ক্যাস্ট্রেকশন অথবা রেডিয়েশন ইনডিউস ক্যাস্ট্রেকশন, মানে তার শরীরে হরমোনের লেভেলটা বিলো ফার্টাইল লেভেল। ঠিক আছে, এটা আমাদের করতে হয়, কারণ হচ্ছে তার ডিজিজটা কন্ট্রোল করতে গেলে তাকে কিন্তু ইনফার্টাইল হতে হয়। কিন্তু তো এই জিনিসটার জন্য, এইটা থেকে স্কিপ করার জন্য, যে তাকে আমরা যদি তার স্পার্ম ব্যাংকে যদি তার এটা বর্তমানে প্রিজার্ভ করা যেতে পারে, তো সেইটা করতে পারলে সে আবারও মানে সন্তান জন্মদানে সক্ষম হবেন। বাট মানে এটি আর্টিফিশিয়ালি ইন ল্যাব, মানে ফিজিক্যালি তার আসলে ওই ফার্টিলিটিটা আর থাকবে না। প্রোস্টেট জনিত যে সমস্যাগুলো পুরুষদের হয়ে থাকে, সেটি কি তার মানসিক স্বাস্থ্য, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বা যে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে? এখন এটা তো যে কোনো ক্যান্সারই প্রভাব ফেলে। আমি তো ক্যান্সারকে শুধুমাত্র একটি রোগ হিসেবে বলতে চাই না, ক্যান্সার আসলে একটি সামাজিক ব্যাধিও হয়ে গেছে আমাদের দেশে। কারণ হচ্ছে ক্যান্সার সম্পর্কে যতগুলো ইনফরমেশন, অধিকাংশই দেখা যায় সত্য নয় এবং অধিকাংশই নেতিবাচক। অর্থাৎ এর কারণে দেখা যায় একটা মানুষের চিকিৎসা বাধাগ্রস্ত হয় এবং তিনি ফিজিক্যালি মেন্টালি একদম মুষড়ে পড়েন বা তিনি বাঁচার আশা ত্যাগ করে দেন, একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি। তো এটার প্রভাব তো আসলে অনেক ব্যাপক, যে কোনো ধরনের ক্যান্সারেরই প্রভাব ব্যাপক। তো এটা আসলে এই জিনিসটাকে আমরা একপাশে রাখতে চাই, যে আমরা যদি সোশ্যাল অ্যাওয়ারনেস, ক্যান্সার অ্যাওয়ারনেস যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি কিন্তু আমাদের সমাজে খুব সুন্দরভাবে রিহ্যাবিলিটেট হতে পারেন। এবং ক্যান্সারই একমাত্র রোগ যেই রোগটি ভালো হয়ে যায়। কিন্তু আপনি যদি হিসাব করেন অন্য রোগগুলোতে সারা জীবন যে পরিমাণ খরচ হয়, তার থেকে আমার মনে হয় ক্যান্সারের চিকিৎসা ব্যয়টা আসলে কম অ্যাকচুয়ালি। যেমনটি আপনি বলছিলেন যে সামাজিকভাবে যে অ্যাওয়ারনেসের বিষয়টি, সেটি তো রয়েছে, ব্যক্তিগতভাবে কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড রিলেটেড যেন রোগগুলো না হয় সেজন্য স্ক্রিনিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য এই প্রোস্টেট গ্ল্যান্ড রিলেটেড বা প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আজকের যেসব দর্শক আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকেও ধন্যবাদ। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এবং এখন টিভিকে। এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্স আরোগ্য নিকেতন, এই অনুষ্ঠানটি আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।